তুর্য দৌড়ে ড্রয়িং রুমে আসতেই দেখে মায়া মেঝেতে শুয়ে পড়ে পেট ধরে ছটফট করছে। মায়াকে এই অবস্থায় দেখে তুর্য ভয় পেয়ে যায়। দৌড়ে মায়ার কাছে যেতেই সে খেয়াল করলো যে মায়ার প্রচুর ব্লিডিং হচ্ছে। তুর্য মায়ার এমন হঠাৎ করে ব্লিডিং হওয়ার কারণ বুঝতে পারে না। তবে তুর্য মায়াকে দেখে এটা খুব ভালো করে বুঝতে পারে যে সময় নষ্ট না করে এই মুহূর্তে মায়াকে হসপিটালে নিতে হবে। ওই মুহূর্তে তুর্য মায়াকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা যাবৎ তুর্য হসপিটালের করিডরে বসে আছে। তুর্যকে বড়ই বিধ্বস্ত দেখাচ্ছে। প্রায় 1 ঘন্টা আগে মায়াকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। অপেক্ষার প্রহর যেন কিছুতেই ফুরায় না। এই একটা ঘন্টাকে তুর্যর কাছে 1 বছর সমান মনে হচ্ছে। তখনই হসপিটালে উপস্থিত হয় ইমন। তুর্য হসপিটালে পৌঁছানোর পরে ইমনকে কল করে সব জানিয়ে দিয়েছিল। তুর্য এখনো মাথা নিচু করে বসে আছে। মায়ার এমন অবস্থা দেখে সে যেন কথা বলতেই ভুলে গেছে। ইমন কোনো রকমে তুর্যকে সামলানোর চেষ্টা করছিল। তখনই ইমার্জেন্সি রুম থেকে মায়ার চিকিৎসারত ডক্টর বেরিয়ে আসলো। ডক্টরকে বেরোতে দেখেই তুর্য এবং ইমন দুজনেই এগিয়ে গেল ডক্টরের কাছে। তারপর তুর্য ডক্টরকে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? উনি এখন বিপদমুক্ত। তবে কি হয়েছে বলুন? তবে আমরা ওনার গর্ভে থাকা ভ্রূণটাকে সেভ করতে পারিনি। ডক্টর মুখে এই কথাটুকু শুনেই তুর্যর বুকের ভিতর নাম না জানা এক কষ্টের ঝড় বয়ে গেল। তুর্য কোনো রকমে ডক্টরকে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, আপনারা জানতেন না? ওনার প্রেগনেন্সির 7 উইক চলছিল। আমরা ধারণা করছি হয়তো পেটে কোনো ভারী আঘাত পাওয়ার কারণে ওনার মিসক্যারেজ হয়েছে। ডক্টরের কথা শুনে তুর্য যেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও হারিয়ে ফেলল। ইমন কোনো রকমে তুর্যকে ধরে বসিয়ে দিল পাশের একটা বেঞ্চে। তুর্যর কাছে আজকে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে। যারা বলে পুরুষ মানুষ কখনো কান্না করে না, তারা হয়তো কখনো তুর্যর মতো অসহায় পুরুষকে দেখেনি। সন্তান হারানোর বেদনায় তুর্যর মতো স্ট্রং পার্সোনালিটি সম্পূর্ণ পুরুষও আজ কাঁদল। 3 মাস আগে তন্নি এবং নীরব লন্ডনে এসেছিল। তারপর থেকেই মায়া এবং তুর্য খুব সুন্দর এবং স্বাভাবিক একটা দাম্পত্য জীবন পার করছিল। যদিও মায়ার পড়াশোনার ব্যাঘাত ঘটাতে চায় না বলে তুর্য এখনো বাচ্চার বিষয় নিয়ে ভাবেনি। তবুও তুর্য কোনোভাবেই মানতে পারছে না যে এভাবে তাদের অজান্তেই তাদের ভালোবাসার চিহ্ন তাদের মাঝে আসলো। আবার বাবা মা তার অস্তিত্ব বুঝে ওঠার আগেই সে চলেও গেল। ডক্টর তুর্যকে এভাবে ভেঙে পড়তে দেখে বলল, মিস্টার তুর্য, প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না। এটা শুধু একটা ভ্রূণ ছিল, এর চেয়ে বেশি কিছু না। ডক্টরের কথা শুনে তুর্য রেগে গিয়ে ডক্টরের কলার ধরে বলে, ওটা শুধু একটা ভ্রূণ ছিল না, ওটা আমার ভালোবাসার প্রথম চিহ্ন। আমার সন্তান ছিল ওটা। ইমন কোনো রকমে তুর্যকে সরিয়ে এনে ডক্টরকে সরি বলে তুর্যর এমন ব্যবহারের জন্য। 2 ঘন্টা পরে মায়ার জ্ঞান ফিরে এলো। মায়ার জ্ঞান ফেরার খবর শুনে তুর্য এবং ইমন দুজনেই মায়ার কাছে চলে গেল। তুর্যকে আসতে দেখেই মায়া তার দুর্বল শরীর নিয়ে ধীরে ধীরে তুর্যকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আর আমাকে হসপিটালে নিয়ে এসেছেন কেন? আমি তো ড্রয়িং রুমে একটু পড়ে গিয়ে পেটে ব্যথা পেয়েছিলাম। কিছুক্ষণ পর হয়তো ব্যথাটা কমে যেত। না হয় 2টো পেইন কিলার খেয়ে নিতাম। এই সামান্য বিষয়ের জন্য কেউ হসপিটালে নিয়ে আসে? মায়ার কথা শুনে তুর্য বুঝতে পারে যে মায়া নিজেও তার প্রেগনেন্সির ব্যাপারে কিছুই জানতো না। তাই সে সিদ্ধান্ত নেয় মায়াকে এ ব্যাপারে কিছুই জানাবে না। বাংলাদেশে রাত 11টা। অগ্নি তখনও রুমের দরজা খুলে বসে আছে ইরা আসবে বলে। কিন্তু ইরা ডিনার শেষে চলে গেছে নিজের সেই আগের রুমে। অনেক রাত হয়ে গেলেও ইরা রুমে না আসায় অগ্নি বিছানা থেকে উঠে রওনা হলো ইরার রুমের দিকে। অগ্নি ইরার রুমের সামনে গিয়ে দেখলো রুম ভেতর থেকে লক করা রয়েছে। অগ্নি দরজায় জোরে জোরে নক করতে থাকলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এক পর্যায়ে গিয়ে অগ্নি ইরাকে ডাকতে শুরু করলো, কিন্তু তখনও ইরা কোনো জবাব দিল না। তখনই অগ্নি দরজার বাইরে দাঁড়িয়ে বলতে থাকলো, ইরা, দরজা খোলো। আমি জানি তুমি ঘুমাওনি। ওদিকে সত্যি ইরা ঘুমায়নি, সে এখনো জেগে আছে। তবে সে অগ্নির ডাকে সাড়া দেবে না।
অগ্নি তার সাথে যে বিশ্বাসঘাতকতাটা করেছে, এরপরে ইরা আর পারবে না অগ্নিকে নতুন করে বিশ্বাস করতে। তাই সে চুপ করে আছে, যাতে সে ঘুমিয়ে গেছে ভেবে অগ্নি চলে যায়। তখনই দরজার ওপাশ থেকে গলায় বলল, কাজটা তুমি ভালো করলে না ইরাবতী, এর ফল খুব খারাপ হবে। এখন আমি চলে যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাব আমার কাছে। ইটস মাই চ্যালেঞ্জ। কথাগুলো বলে অগ্নি চলে গেল নিজের রুমে। ইরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ফোনটা হাতে নিল। ইরা ফেসবুকে কিছু রিলস ভিডিও দেখছিল, তখনই ইমনের কল আসলো। ইরা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে ইমন বলল, কিরে, নতুন সংসার কেমন চলছে? ভালো। কেমন আছিস তুই? এই তো আছি কোনো রকম। কি করিস? এই তো হসপিটাল থেকে বের হচ্ছি, এখন আবার অফিসে যাব। তুর্য তো 2-1 দিন অফিসে সময় দিতে পারবে না, তাই অফিসটা আমারই সামলাতে হবে। ইমনের কথা শুনে ইরা ভাবলো তুর্যর হয়তো কিছু হয়েছে, তাই সে উতলা হয়ে জিজ্ঞেস করলো, তুই হসপিটালে কেন? তুর্য, কি হয়েছে? তুর্যর কিছু হয়নি, মায়া অসুস্থ, তাই আমি মায়াকে দেখতে হসপিটালে এসেছিলাম। কি বলছিস এসব? আমি তো দুপুরের দিকেও মায়ার সাথে কথা বলেছি, তখন ওখানে হয়তো সকাল ছিল। হ্যাঁ, হয়তো তোর সাথে কথা বলার পরেই ঘটনাটা ঘটেছিল। কি ঘটনা? তুই আমাকে ক্লিয়ার করে বলবি মায়ার কি হয়েছে? সকালে মায়া নাকি ড্রয়িং রুমে পড়ে গিয়েছিল, তখন মায়ার অবস্থা খারাপ দেখে তুর্য মায়াকে হসপিটালে নিয়ে আসে। তার কিছুক্ষণ পরে আমিও হসপিটালে চলে আসি। তারপর ডক্টর থেকে জানতে পারি মায়া প্রেগনেন্ট ছিল, কিন্তু ওরা কি, আমি বিষয়টা বুঝতে পারিনি। আর মায়া পেটে গুরুতর আঘাত পাওয়ার ফলে মায়া মিসক্যারেজ হয়েছে। ইমনের কথা শুনে ইরা আঁতকে উঠল। ইরা ভাবতেই পারছে না যে এতটুকু সময়ের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। ইরা মায়াকে ছোট বোনের মতো ভালোবাসে, তাই মায়ার সাথে এরকম ঘটনা ঘটেছে শুনে ইরার বুকের ভিতর দুমড়ে মুচড়ে যেতে থাকে। ইরা বেশি কথা না বাড়িয়ে ইমনের থেকে বিদায় নিয়ে কলটা কেটে দেয়। তখনই ইরার দরজায় আবার কেউ নক করলো। ইরা ভাবলো হয়তো আবারও অগ্নি এসেছে, তাই সে কোনো সাড়া শব্দ করলো না। কিন্তু তখনই দরজার ওপাশ থেকে শুভ্র ইরাকে ডেকে বলল, ইরা, দরজা খোলো। কিছু বলবে ভাইয়া? হ্যাঁ, বাবা তোমাকে ডাকছে। তোমাকে এক্ষুনি একবার বাবার রুমে যেতে বলেছে। তোমার সাথে নাকি বাবার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এত রাতে সাইদুল শেখ ইরাকে ডাকছে শুনে ইরা কিছুটা অবাক হলো। তাই শুভ্রকে জিজ্ঞেস করলো, এত রাতে মামা আমাকে ডাকছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ইরা আসবে শুনে শুভ্র চলে গেল সেখান থেকে। শুভ্র যাওয়ার কিছুক্ষণ পরেই ইরা বেরিয়ে আসলো রুম থেকে। দরজার পাশে দাঁড়িয়েছিল অগ্নি। ইরা রুম থেকে বেরোতে অগ্নি এক হাত দিয়ে ধরে ইরাকে, কাঁধের ওপর ফেলে নিয়ে চলে গেল নিজের রুমের দিকে। ইরা অনেকক্ষণ ছোটাছুটি করলো, কিন্তু অগ্নির মতো বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ মানুষের সঙ্গে পেরে ওঠা সম্ভব হলো না। অগ্নি ইরাকে নিজের বিছানার উপরে ফেলে ইরার একদম কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, দরজা খুলতে বলেছিলাম না, খুলিস নাই কেন? আমাকে পাগল পাইছিস? আমাকে তোর পাগল মনে হয়? 10 বছর আগেই তোকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার হিটলার বাপের জন্য করতে পারিনি। সে তো তোকে পাঠিয়ে দিল লন্ডনে তোর স্বপ্ন পূরণ করতে। আর আমাকে বলল 5 বছর পরে তুই পড়াশোনা শেষ করে দেশে আসলে তখন তোর সাথে আমার বিয়ে দিবে। আর লন্ডনে গিয়ে তুই মজে গেলি অন্য পুরুষে। তখনও আমি আমার হিটলার বাপকে সবকিছু জানিয়েছিলাম। আমি লন্ডনে গিয়ে তোকে তুলে আনতে চেয়েছিলাম, কিন্তু সেখানেও আমার বাবা বাধা দেয়। সে আমাকে কসম দেয় আমি যেন কখনো তোর ভালোবাসার পথে বাধা হয়ে না দাঁড়াই, কারণ আমার বাবা চায় না তার ভাগ্নি সারা জীবন ভাবুক যে তার মাথার ওপর বাবা মায়ের ছায়া ছিল না বলে তার মামা তার সাথে জুলুম করেছে। জানিস, সেই থেকে 5টা বছর আমি আমার বাবার সাথে কথা বলিনি পর্যন্ত। অগ্নির মুখে এসব কথা শুনে ইরা নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না, কারণ সে এসবের কোনো কিছুই জানতো না। হঠাৎ অগ্নি ইরার গাল চেপে ধরে বলে, এই, ভালো করে আমার দিকে তাকাতো, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ, কি নেই আমার মধ্যে যা ওর মধ্যে আছে। তুই কখনো আমার চোখের দিকে তাকিয়ে আছিস? যে তোকে ভালোবাসে না তার পিছনে হাত ধুয়ে পড়েছিলিস, আর এদিকে আমি যে তোকে পাগলের মতো ভালোবাসি সেটা কখনো বোঝারই চেষ্টা করিসনি। তোর কি মনে হয়
আমার বাবা মা এমনি এমনি তোকে বিয়ের জন্য এত চাপ দিয়েছে না, আমার বাবার এই অবস্থার মধ্যেও আমি তোকে সুসাইডের হুমকি দিয়ে আমার সাথে তোকে বিয়ে দিতে বাধ্য করেছি। ইরা তখন অগ্নিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর অগ্নির দিকে তাকিয়ে বলতে থাকে, আমি কখনো ভাবতেও পারিনি যে আপনি এত নিচে নামতে পারেন। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আর তুই কি চাস বলতো? তুই নিজের ভালোবাসা পাসনি বলে আমাকেও পেতে দিবি না? আচ্ছা যা, এটাও মেনে নিলাম, ভালোবাসতে হবে না আমাকে। তুই নিজের ভালোবাসা পাসনি, আমিও আমার ভালোবাসা পেলাম না। দুটি ভাঙা হৃদয় তো এক হতেই পারে। ভালোবাসতে না পারিস, আমার সাথে বাকিটা জীবন মানিয়ে নেওয়ার চেষ্টা কর। কথাগুলো বলার সময় অগ্নির চোখ দুটো পানিতে টলমল করছিল। ইরা আজ তাকালো অগ্নির চোখের দিকে। ইরা হয়তো বুঝলো ইরার প্রতি অগ্নির ভালোবাসায় কোনো খুঁত নেই। তাই ইরা অগ্নির গালে হাত রেখে বলল, নেতা সাহেব, জনগণ যদি জানে তাদের এমপি বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য বাচ্চাদের মতো কান্না করে, তাহলে কি আপনার মান সম্মান থাকবে? অগ্নি ইরার হাতের উপর হাত রেখে বলল, ভালোবাসা চাই না তো, শুধু চাই বাকিটা জীবন আমার পাশে থেকে যা, প্লিজ ছেড়ে যাস না আমাকে। ইরা অগ্নির চোখের পানি মুছে দিয়ে বলল, কথা দিলাম ছেড়ে যাব না, পাশে থাকবো সারা জীবন। জানি না কখনো ভালোবাসতে পারবো কিনা, তবে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো আজীবন। ইরার মুখে এমন কথা শুনে অগ্নি যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। ইরার গালে হাত রেখে অসংখ্য চুমু খেলো ইরার সারা মুখে। তারপর যত্ন সহকারে ইরাকে বিছানার এক পাশে শুইয়ে দিল এবং অন্য পাশে নিজে গিয়ে শুয়ে পড়ল। মাঝখানে কেটে গেছে 2 দিন। আজ মায়াকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে, তাই তুর্য হসপিটালের সমস্ত ফর্মালিটি পূরণ করছিল। ওদিকে হসপিটালের নিয়ম অনুযায়ী একজন গাইনোকোলজিস্ট ডক্টর মায়ার চেক আপ করছিল। তখনই সেই ডক্টর আমাকে বলে ওঠে, আগামী 6 মাস আপনারা বেবি প্ল্যানিং করবেন না প্লিজ। মায়ার চোখ ছোট ছোট করে কপাল কুঁচকে অনুসন্ধানী দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? মিসক্যারেজ হওয়ার পরে ন্যূনতম 6 মাস বাচ্চা নেওয়া উচিত না, এতে পুনরায় মিসক্যারেজ হওয়ার ঝুঁকি থাকে। ডক্টরের কথা শুনে মায়ার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে কাঁপা কাঁপা গলায় ডক্টরকে প্রশ্ন করে, আমি প্রেগনেন্ট ছিলাম? আমার মিসক্যারেজ হয়েছে? হ্যাঁ, কেন আপনি জানেন না? মায়া ডক্টরের প্রশ্নের কোনো জবাব দিল না। এত বড় কথাটা শোনার পর মায়ার কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। হঠাৎই মায়া যেন একদম পাথর হয়ে গেল। হসপিটালে সমস্ত ফর্মালিটি শেষ করে তুর্য মায়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মায়ার এ বিষয়ে আর কোনো কথা না বলে চুপচাপ তুর্যর সঙ্গে চলে গেল। গত 2 দিনে অগ্নি এবং ইরার মধ্যেও সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তৈরি হয়েছে। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করছিল। তখনই শারমিন শেখ অগ্নিকে বলল, অগ্নি, তোমাদের বিয়েটা তো হঠাৎ করেই দিয়ে দেওয়া হলো। তোমাদের বিয়ের ব্যাপারে তো পরিবারের বাইরে কেউই জানে না, তাই আমি সকল নিয়ম মেনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করে ইরাকে ঘরে তুলতে চাই। অগ্নি তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ইরাকে ঘরে তুলতে চাও মানে? ইরা কি এখন বাইরে আছে? শারমিন শেখ ইরার মাথায় হাত রেখে বলে, বিয়ে নিয়ে সব মেয়েদেরই আশা থাকে, আমি চাই আমার মেয়েটার সকল আশা পূর্ণ হোক। ইরা কি তোমাকে বলেছে ও আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চায়? না। তাহলে এসব কি প্রয়োজন? প্রয়োজন আছে, কারণ আমরা যদি ইরাকে অন্য কোথাও বিয়ে দিতাম তাহলে নিশ্চয়ই এভাবে বিয়ে দিতাম না। আর তুমি একজন এমপি, তুমি এভাবে চোরের মতো নিজের বিয়ে সেরে ফেলবে, জনগণ কি ভাববে? আর এটাও ভুলে যেও না যে তুমি আমার বড় সন্তান, তোমার বিয়ে নিয়ে আমার কত আশা ছিল জানো? অগ্নি শারমিন শেখ এর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আম্মু, বাবা একটু সুস্থ হোক, তারপর তুমি তোমার মনের মতো করে সব কিছু। শারমিন শেখ মুচকি হেসে ছেলের কথায় সম্মতি জানালেন। খাওয়া শেষে যে যার রুমের দিকে চলে গেল। স্বাভাবিকভাবে ইরাও চলে গেল অগ্নির রুমে। ইরা রুমে ঢুকতেই দেখলো অগ্নি বিছানার ওপরে বসে ল্যাপটপে কিছু একটা করছে, তাই ইরা চুপচাপ ব্যালকনির দিকে চলে যেতে নেয়। তখনই হঠাৎ অগ্নি ইরাকে উদ্দেশ্য করে বলে ওঠে, 4টার সময় তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে শপিংয়ে বেরোবো। আমার তো কোনো কিছুর প্রয়োজন নেই, আমার প্রয়োজন আছে, মানে তুমি আমার স্ত্রী,
তোমার ভরণ পোষণ আর দায়িত্ব আমার। আমি চাই না আমার স্ত্রী নিজের টাকার একটা সুতোটাও ব্যবহার করুক। এটা কেমন কথা? আমি নিজেও স্বাবলম্বী, নিজের ছোটোখাটো খরচ বহন করার ক্ষমতা আমার আছে। আমি জানি সে ক্ষমতা তোমার আছে, তবে আমি চাই না যে ওই ক্ষমতাটা তুমি প্রয়োগ করো। স্ত্রী হিসেবে আমার সকল কিছুর প্রতি তোমার হক আছে, নিজেরটা বুঝে নিতে শেখো। অগ্নির কথার পৃষ্ঠে ইরার আর কথা বাড়ালো না। ইরার বেশিরভাগ জিনিসপত্র এখনো তার আগের রুমেই আছে, তাই ইরা তার আগের রুমে গিয়ে তৈরি হয়ে নিল অগ্নির সাথে শপিংয়ে যাওয়ার জন্য। ইরা তৈরি হয়ে চলে গেল অগ্নির রুমের দিকে। অগ্নির রুমের দরজার সামনে দাঁড়িয়ে ইরা নক করলো। তখনই ভেতর থেকে অগ্নি বলে উঠল, কে? আমি। এটা তো তোমারই রুম, নক করছো কেন? ভেতরে আসো। অগ্নির কথা শুনে ইরা ভিতরে চলে আসলো, কিন্তু ভেতরে আসতেই ইরা দেখল অগ্নির এক নতুন রূপ। লন্ডন থেকে আসার পর বেশিরভাগ সময়ই ইরা অগ্নিকে পাঞ্জাবি পরা অবস্থাতেই দেখেছে। আজ এই প্রথম ইরা অগ্নিকে ব্ল্যাক কালার জিন্স প্যান্ট, হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক জ্যাকেট পরা অবস্থায় দেখল। যদিও অগ্নিকে এই লুকে বলিউডের হিরোদের থেকে কোনো অংশে কম লাগছে না, তবুও ইরা অবাক হয়ে অগ্নিকে জিজ্ঞেস করলো, আপনি কি এগুলো পরেই যাবেন? অগ্নি হাতে ব্ল্যাক কালার গ্লাভস পরতে পরতে বলল, হ্যাঁ, কেন? আপনি তো সবসময় সাদা পাঞ্জাবি পরে বাইরে বের হন, আজ হঠাৎ এসব পরলেন, তাই জিজ্ঞেস করলাম। আমি এসব পরতে পারি না বুঝি? ঠিক তা নয়, আপনি এমপি মানুষ, এসব পরবেন তাই বললাম। কোন সংবিধানে লেখা আছে যে এমপিদের সবসময় সাদা পাঞ্জাবি পরে বিধবার মতো ঘোরাফেরা করতে হবে? ইরা বুঝতে পারল যে সে অগ্নির সঙ্গে কথাই পারবে না, তাই মিথ্যা রাগ দেখিয়ে বলল, কথা এত পেঁচাচ্ছেন কেন? আপনি তো সবসময় সাদা পাঞ্জাবি পরেন, আজ হঠাৎ পরেননি তাই জিজ্ঞেস করলাম। আপনার ব্যবহারে তো মনে হচ্ছে যে এই কথাটা জিজ্ঞেস করে আমি অনেক বড় পাপ করে ফেলেছি। ইরার সব কথা শুনে অগ্নি ইরার দিকে এগিয়ে এসে ইরার কাঁধে হাত রেখে বলল, জানো, রাগলে তোমার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। অগ্নির কথাই ইরা খানিকটা লজ্জা পেল, তাই কথা ঘোরানোর জন্য ইরা বলল, চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। অগ্নি এবং ইরা নিচতলায় এসে শারমিন শেখের কাছে গেল। তারপর অগ্নি শারমিন শেখকে জানালো যে সে ইরাকে শপিং করতে নিয়ে যাচ্ছে। শারমিন শেখও অগ্নির কথা শুনে খুব খুশি হলো এবং ওদেরকে সাবধানে যেতে বলে বিদায় দিল। অগ্নি ইরাকে বাড়ির সদর দরজায় দাঁড় করিয়ে গ্যারেজে চলে গেল। কিছুক্ষণ পরেই একটি চকচকে কালো রঙের কেটিএম বাইক এসে থামলো ইরার সামনে। ইরার সামনে হঠাৎ বাইক এসে থামায় ইরা খানিকটা ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণেই মায়া খেয়াল করলো হেলমেট মাথায় বাইকে বসে আছে স্বয়ং অগ্নি। তখনই অগ্নি ইরাকে বলে উঠল, কি হলো, উঠে বসো। ইরা কপাল কুঁচকে অগ্নিকে জিজ্ঞেস করলো, আপনি বাইকও চালাতে পারেন? তুমি হয়তো জানো না যে একসময় তোমার হাজবেন্ড চট্টগ্রামের টপ রাইডার ছিল, তাই তুমি নির্ভয়ে বাইকে উঠে বসতে পারো। ইরা বাইকের পেছনে বসতেই অগ্নি ফুল স্পিডে বাইক চালিয়ে রওনা হলো শপিং মলের দিকে। তখন রাত 10টা। হসপিটাল থেকে আসার পরে মায়া একবারের জন্যেও তুর্যর সাথে কথা বলেনি। এখনো মায়া একা একা বসে আছে সুইমিং পুলের পাশে সেই দোলনাটায়। মায়াকে এখন ঔষধ খাওয়াতে হবে, তাই তুর্য কিছু খাবার এবং মেডিসিন নিয়ে আমার কাছে গেল। তুর্যর উপস্থিতি বুঝতে পেরেই মায়া তার চোখের পানি মুছে ফেলল। মায়াকে চোখ মুছতে দেখে তুর্য বুঝতে পারল যে মায়া এতক্ষণ কান্না করছিল, তাই তুর্য উতলা হয়ে মায়াকে জিজ্ঞেস করলো, মায়া, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? হসপিটাল থেকে আসার পর থেকেই দেখছি তুমি আমার সাথে কথা বলছো না। আমি কিছু বললেও এড়িয়ে যাচ্ছ। তোমার কি হয়েছে তা আমাকে বলবে তো? মায়া এবার তুর্যর দিকে তাকালো। মায়ার চোখে পানি টলমল করছে, যে কোনো সময় টুপ করে পড়বে গালবে। মায়ার চোখে পানি দেখে তুর্য তার 2 হাত দিয়ে মায়ার 2 গালে আগলে নিয়ে বলল, কি হয়েছে বেবি? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। মায়া তুর্যর একটা হাত নিজের বুকের উপর রাখলো, তারপর ভাঙা গলায় বলল, এখানে কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে বুকের ভেতরে। এই যন্ত্রণা শারীরিক না, এটা মানসিক যন্ত্রণা। তুর্য বুঝতে পারল না মায়া কেন এই কথা বলছে।
কারণ তুর্য এখনও মায়াকে বাচ্চা নষ্ট হওয়ার ব্যাপারে জানায়নি। তখনই তুর্যকে অবাক করে দিয়ে মায়া কান্না করতে করতে বলে উঠল, আমি হয়তো কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি খুনি, আমি নিজের সন্তানকে খুন করেছি। এই কথাটা সারা জীবন আমাকে তাড়া করে বেড়াবে।